আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের কতগুলি বিশেষ প্রাণীর আচার আচরণ এইগুলো নিয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের এই পর্বে আমি কতগুলো প্রাণী নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিম্পাঞ্জি নিয়ে কি কি কোয়েশ্চেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করি, তারপরে বাকি প্রাণীগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা তাহলে শিম্পাঞ্জি থেকে তোমাদের যে সামনে এক্সাম আছে সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো একটু দেখে নাও এবং এগুলো তোমরা রেডি করবে। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, শিম্পাঞ্জিরা কি কি কাজ করতে পারে? শিম্পাঞ্জিরা কি কি কাজ করতে পারে? নেক্সট হচ্ছে, শিম্পাঞ্জিদের কোন জঙ্গলে দেখা যায়? আমি প্রশ্নটা লিখে নিয়ে তারপরে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। শিম্পাঞ্জিদের কোন জঙ্গলে দেখা যায়? নাম্বার 3, শিম্পাঞ্জিরা কি খায়? তো শিম্পাঞ্জি থেকে দেখো এই 3টে কোয়েশ্চেন করলেই তোমাদের হয়ে যাবে। তো প্রথম প্রশ্নটা বলেছি শিম্পাঞ্জিরা কি কি করতে পারে, মানে কি কি কাজ করতে পারে। এরা দেখো অনেক রকম, এরা অনেকটা মানুষের মতোই, এদের অনেক আচার আচরণ। তো এরা পাথর দিয়ে হাতুড়ি মতো আঘাত করে, আমরা যেমন হাতুড়ি দিয়ে আঘাত করি সেরকম পাথর দিয়ে হাতুড়ির মতো আঘাত করে খোলা খোলাযুক্ত যে বাদাম, সেই বাদাম ভেঙে খায়। এছাড়া উই পোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে এবং প্রতি রাত্রে গাছের ডালে পাতার বাসা বানিয়ে ঘুমোয়। আর কি করে না, আমরা যেরকম কথা বলতে পারি না, তারা কি করে ইশারায় কথাবার্তা বলে, ঠিক এরাও তেমনি আকার ইঙ্গিতের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দেয়। মানে আকার ইঙ্গিতের মাধ্যমে এরা কমিউনিকেশন করে বা কথা বলে। পোষা শিম্পাঞ্জিদের শেখালে তারাও সেরকম করতে পারে। তো এরা সহজেই মানুষের বন্ধু হয়ে যায়, এই সমস্ত কাজ এরা করতে পারে। তাহলে শিম্পাঞ্জিরা কি কাজ করে বললে এই অ্যান্সারটা তোমাকে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শিম্পাঞ্জিদের কোন জঙ্গলে দেখা যায়? একমাত্র আফ্রিকার গভীর জঙ্গলে এদের দেখা যায়। কোথায় দেখা যায়? না, আফ্রিকার গভীর জঙ্গলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শিম্পাঞ্জিরা কি খায়? শিম্পাঞ্জিরা খায় হচ্ছে তোমার কি ফলমূল, শাক পাতা এসব খায়, কিন্তু মাঝে মধ্যে এরা উই পোকা বা ছোটোখাটো হরিণ শিকার করে খায়, বাদাম বা খোসাযুক্ত বাদাম ছাড়িয়ে বাদাম খায়, এই ধরনের খাবার ওরা খায়। তাহলে শিম্পাঞ্জি থেকে এই 3টে কোয়েশ্চেন করবে। নেক্সট হচ্ছে, যে প্রাণীটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মশা। মশা সংক্রান্ত যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষা ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কোন মশারা রক্ত খায় না? তাহলে অ্যান্সার কি হবে না, পুরুষ মশারা রক্ত খায় না। একটা করে কোয়েশ্চেন বলবো আর অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তাহলে পুরুষ মশারা রক্ত খায় না। 2 নম্বর কোয়েশ্চেন কি, স্ত্রী মশারা রক্ত খায় কেন? স্ত্রী মশারা রক্ত খায় কারণ স্ত্রী মশা যদি রক্ত না খায় তাহলে কি করতে পারবে না, না এরা ডিম পাড়তে পারবে না, সেই জন্য এরা রক্ত খায়। তাহলে স্ত্রী মশারা রক্ত খায় কিসের জন্য? ডিম পাড়ার জন্য বা বংশবৃদ্ধি করার জন্য। 3 নম্বর কোয়েশ্চেন কি,
না মশার জীবনচক্রে কোন কোন দশা দেখা যায়? মশার জীবনচক্রে কোন কোন দশা দেখা যায়? না এদের প্রথম দশা হচ্ছে ডিম, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে কি বের হয়? না পিউপা বা মুটকিট। ঠিক আছে, তাহলে ডিম, লার্ভা, লার্ভার পর হচ্ছে পিউপা, পিউপার পর হচ্ছে পূর্ণাঙ্গ মশা। তাহলে এই দশাগুলো দেখা যায়, তোমরা অ্যারো দিয়ে দিয়ে এই দশাগুলো লিখবে। চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে মশা কয় প্রকার ও কি কি? দেখো তোমাদের বইতে যে মশাগুলোর প্রকারভেদ আছে সেগুলো কি কি? না অ্যানোফিলিস, কিউলেক্স এবং ইডিস মশা। তাহলে তিন প্রকার মশা, এক হচ্ছে অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস বা ইডিস। ঠিক আছে, তাহলে মশা কয় প্রকার? তিন প্রকার, অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস। নেক্সট মশা থেকে যে কোয়েশ্চেনটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে কোন মশা কি রোগ ছড়ায়? দেখো প্রথমে আমরা কি মশা বললাম? অ্যানোফিলিস মশার কথা বললাম, তাই না? তো এই অ্যানোফিলিস মশা এরা কি রোগ ছড়ায়? না অ্যানোফিলিস মশা আমরা জানি স্ত্রী অ্যানোফিলিস মশা অবশ্যই ম্যালেরিয়া রোগ ছড়ায়। ঠিক আছে, আর ইডিস মশা এরা কি রোগ ছড়ায়? না এরা ডেঙ্গি রোগ ছড়ায়, ইডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়। আর কিউলিক্স যে মশা সেই মশা গোদ বা ফাইলেরিয়া নামক রোগ ছড়ায়। তাহলে কোন মশা কি রোগ ছড়ায়? এইভাবে প্রশ্নটা আসবে না, তোমাদের আসবে আমি একেবারে দিয়ে দিয়েছি। বলতে পারি কিউলেক্স মশা কোন রোগ ছড়ায়, তখন বলবে ম্যালেরিয়া রোগ ছড়ায়। অবশ্যই স্ত্রী অ্যানোফিলিস মশা এবং স্ত্রী কিউলেক্স মশা গোদ বা ফাইলেরিয়া, এবং স্ত্রী ইডিস মশা কোন রোগ ছড়ায়? না স্ত্রী ইডিস মশা তোমার ডেঙ্গি রোগ ছড়ায়। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা আমি একবারে দিয়ে দিচ্ছি, পরীক্ষা এরকম আসবে না, তোমরা যাতে রেডি থাকো, এখান থেকে অন্যরকম যা কোয়েশ্চেন আসবে সব পারবে। প্রত্যেক প্রকার মশার বৈশিষ্ট্য, মানে এক একটা মশার কি কি বৈশিষ্ট্য সেটা তোমাদের জেনে রাখতে হবে। দেখো প্রথম যদি অ্যানোফিলিস মশা হয় তাহলে কি বলবে? এদের বৈশিষ্ট্য বলবে এরা যখন বসে তখন এদের যেন সরু একটা কাঁটা যেন খাড়া হয়ে রয়েছে মনে হয়, মানে এরা ওড়বার সময় আওয়াজ করে, এদের ডানায় ছোপ থাকে। ঠিক আছে, তাহলে আর কি করে না অ্যানোফিলিস মশারা জমা ছোট জায়গায় জমা পরিষ্কার জলে ডিম পাড়ে। তাহলে এদের বৈশিষ্ট্য তুমি বলতেই পারো যে এরা যখন বসে তখন ঠিক যেন মনে হয় যে একটা কাঁটা খাড়া হয়ে রয়েছে, এটা একটা বৈশিষ্ট্য। এরা ওড়ার সময় ডানায় আওয়াজ করে, এটাও একটা বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য? না এদের ডানায় ছোপ থাকে, এটা একটা বৈশিষ্ট্য। আর এরা পরিষ্কার জলে ডিম পাড়ে, এটা অ্যানোফিলিস হয়ে গেল। এবার ইডিস মশা, ইডিস মশাদের বৈশিষ্ট্য কি বলবে? না এরা আকারে খুব ছোট, এক নম্বর। দু নম্বর বৈশিষ্ট্য এদের পেটে এবং পায়ে সাদা কালো ডোরা দাগ থাকে। তিন নম্বর হচ্ছে এরা দিনের বেলায় কামড়ায় বা দিনের বেলায় বের হয় এবং দংশন করে। আরও বৈশিষ্ট্য হিসেবে জুড়ে দিতে পারো এদের কামড়ে ডেঙ্গি রোগ ছড়াতে পারে। হলো, নেক্সট হচ্ছে কিউলেক্স মশা। কিউলেক্স মশার বৈশিষ্ট্য বললে কি বলবে? না এরা রাত্রে গভীর রাত্রে বের হয়, এদের ডানায় কোনো ছোপ থাকে না এবং এদের ওড়বার সময় কোনো শব্দ হয় না। ঠিক আছে,
তাই এছাড়াও এরা কুত বা ফাইলেরিয়া রোগ ছড়ায়। তাহলে প্রত্যেক প্রকার মশার বৈশিষ্ট্য, 2-3টে করে বৈশিষ্ট্য তোমরা রেডি করে রাখবে, কেমন? তাহলে মশা থেকে আমরা মোটামুটি এই 6টা কোয়েশ্চেন যদি রেডি করি, তোমাদের সামনে যে এক্সাম আছে সেই এক্সামে তোমরা কিন্তু আশা করি সমস্ত অ্যান্সার দিতে পারবে। এরপরে আমরা যে প্রাণীটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিমি। দেখো, তিমি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এখান থেকে অনেক জানার বিষয় তোমরা জেনেছো, তো এখান থেকে কোয়েশ্চেনও কিন্তু অনেক আসতে পারে। তো তিমি থেকে প্রথম যে কোয়েশ্চেনটা পড়বে সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি না, তিমি আসলে কি, বা তিমি কি জাতীয় প্রাণী? অনেক রকমভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা যদি বলি তাহলে বলবো তিমি কি জাতীয় প্রাণী? তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই তোমরা বলতে পারবে তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তিমি কিন্তু কোনো মাছ নয়, তিমি জলে থাকলেও এরা মাছ নয়, কারণ মাছেতে যা যা বৈশিষ্ট্য থাকে তিমির মধ্যে কিন্তু সেগুলো নেই। অনেক স্তন্যপায়ীদের যে বৈশিষ্ট্য সেগুলোও কিন্তু রয়েছে। নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ব্লাবার কি, এর কাজ কি? দেখো, ব্লাবার কি না, তিমির চামড়ার নিচে, তিমির গায়ে যে চামড়া রয়েছে সেই চামড়ার নিচে একটা চর্বির পুরু স্তর থাকে, তো এই স্তরটাকেই বলা হচ্ছে ব্লাবার। ঠিক আছে, তাহলে ব্লাবার মানে বুঝলে তিমির চামড়ার নিচে যে পুরু চর্বির স্তর থাকে সেই স্তরটাকে বলা হচ্ছে ব্লাবার। এর কাজ কি না, এর কাজ 2টো কাজ রয়েছে। একটা হচ্ছে তিমিরা যখন জলের মধ্যে চলাফেরা করে তখন সে শক্তি যোগান দেয়। আরেকটি কাজ হচ্ছে এটি দেহের তাপ বজায় রাখে, এদের দেহের যে তাপ সেই তাপ বজায় রাখতে সাহায্য করে। 3 নম্বর কোয়েশ্চেন কি না, তিমির শ্বাসযন্ত্রের নাম কি? দেখো, আমি প্রথমেই বলেছি তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, তাহলে এদের শ্বাসযন্ত্র, আমরাও স্তন্যপায়ী প্রাণী, আমাদের যা শ্বাসযন্ত্র এদেরও তাই শ্বাসযন্ত্র। তার মানে তিমির শ্বাসযন্ত্রের নাম কি না, ফুসফুস, তাই না? এদের কিন্তু জলে থাকলেও এদের মধ্যে ফুলকা থাকে না, এদের মধ্যে কি থাকে, শ্বাস নেওয়ার জন্য আমাদের মতো এদের বডিতে ফুসফুস থাকে, যেটার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেন কি না, তিনি কিসের সাহায্যে সাঁতার কাটে? দেখো, তিমি যে অঙ্গটির সাহায্যে সাঁতার কাটে তার নাম হচ্ছে ফ্লিপার। কি নাম না, ফ্লিপার। আসলে কি হয়েছে না, জলের জীবনে এদের মানিয়ে নেওয়ার জন্য বা জলে অভিযোজিত হওয়ার জন্য ওদের যে হাত সেই দুটো কিন্তু কিসে পরিণত হয়েছে, সাঁতার কাটার অঙ্গ ফ্লিপারে রূপান্তরিত হয়েছে। তাহলে এদের সাঁতার কাটার যন্ত্রের নাম হচ্ছে ফ্লিপার। ঠিক আছে, তাহলে কিসের সাহায্যে সাঁতার কাটে না, ফ্লিপারের সাহায্যে। এদের ডানা বলবো না, বলবো কি, ফ্লিপার। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তিমির নাসা ছিদ্রের নাম কি, বা নাকের ছিদ্রের নাম কি?
দেখো তিমি জলে ডুব দিয়ে ভেসে ওঠে এবং খুব জোরে নিঃশ্বাস ছাড়ে এবং তার মাথার উপরের দিকে একটা ছিদ্র থাকে, নাকের ফুটো থাকে, এইটা দিয়ে ও কী করে না বাতাসটাকে বাইরে বের করে দেয়। এই ছিদ্রের নাম হচ্ছে কি ব্লো হোল, নামটা ভুলে যেও না, এর নাম হচ্ছে ব্লো BLOW হোল। ঠিক আছে, এই ব্লো হোলের সাহায্যে নাকের বাতাস, নাকের ছিদ্র এটা একটা, এর ভিতর দিয়ে কী করে এর নিঃশ্বাস বায়ুকে সোজার উপরে উঠিয়ে দেয়। নেক্সট যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা কি না তিমি ভেসে উঠলে ফোয়ারা সৃষ্টি হয় কেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো অ্যান্সারটা কি হবে না, এরা তো বললাম নাকের ছিদ্রের সাহায্যে নিঃশ্বাস বায়ুকে বের করে দেয়, তো এরা এত জোরে এই নিঃশ্বাস বায়ুকে ছেড়ে দেয়, বায়ু প্রায় 10-20 বা একেবারে 40 ফুট ওপরে উঠে যায়। এই নিঃশ্বাস বায়ু সাধারণত আশেপাশের বাতাসের চেয়ে গরম হয়, তাই বাতাসে থাকা জলকণাগুলো বাষ্পে পরিণত হয়। আর তিমি ভেসে উঠলেই অনেক দূর থেকে সাদা স্তম্ভের মতো দেখায়, ঠিক যেন মনে হয় ফোয়ারার সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা গেল যে কেন ফোয়ারার সৃষ্টি হয়। তাহলে অ্যান্সারটা একটু গুছিয়ে লিখে নিতে হবে যে কি না এরা নিঃশ্বাস বায়ুকে অনেক উপরে উঠিয়ে দেয়, প্রায় 40 ফুট উপরে উঠিয়ে দেয়, এবং এই নিঃশ্বাস বায়ু সাধারণ বায়ুর চেয়ে একটু গরম হয়, তাই বাতাসে থাকা জলকণাগুলো বাষ্পে পরিণত হয় এবং এরা যখনই ভেসে ওঠে দূর থেকে মনে হয় সাদা স্তম্ভের মতো, ঠিক যেন ফোয়ারা সৃষ্টি হয়েছে। হলো। নেক্সট যে কোয়েশ্চেনটা তোমরা তিমি থেকে পড়বে সেটা কি না তিমিরা পুরোপুরি ঘুমোয় না কেন? দেখো এরা কিন্তু আমরা যেমন ঘুমিয়ে ঘুমিয়ে শ্বাস প্রশ্বাস চালাই, এদের কিন্তু এই সুবিধা নেই। কেন না তিমিরা কখনোই পুরোপুরি আমরা ঘুমিয়ে গেলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি, কিন্তু এরা ঘুমিয়ে গেলে শ্বাস প্রশ্বাস নিতে পারে না। তাই ওরা যখন বিশ্রাম নেয় বা ঘুমোয় তখন তাদের মস্তিষ্কের একটা অংশ জেগে থাকে এবং অন্য অংশ জেগে থাকে এবং অন্য অংশটা ঘুমিয়ে থাকে, তাই এরা পুরোপুরি ঘুমোতে পারে না। ঠিক আছে, তাহলে এরা ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, সেই কারণে এদের মস্তিষ্কের একটা অংশ জেগে থাকে, একটা অংশ ঘুমোয়, এই কারণে এরা পুরোপুরি ঘুমোতে পারে না। এখানে অ্যান্সারটা ক্লিয়ার হলো। নেক্সট যে অ্যান্সার সেটা হচ্ছে কোয়েশ্চেন, এটা একটু বড় কোয়েশ্চেন হবে, 3 নম্বর আসতে পারে। টিকা লেখো নীল তিমি, নীল তিমি অথবা কি আসতে পারে ব্লু হোয়েল। দেখো ব্লু হোয়েল বা নীল তিমি টিকা এলে একটু কিন্তু তোমাকে গুছিয়ে বড় করে লিখতে হবে। সেটা কি না নীল তিমি বা ব্লু হোয়েল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তাই নয়, পৃথিবীর সবচেয়ে বড় তিমি নয়, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীও। তাহলে নীল তিমি বা প্রথমেই লিখবে নীল তিমি বা ব্লু হোয়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, কারণ এদের ওজন হয় প্রায় 30টা হাতির ওজন। 30টা হাতি, একটা হাতি কত বড় বুঝতে পারছো, 30টা হাতির ওজন বা 2000টা মানুষের ওজনের প্রায় সমান। জন্মের সময় এরা লম্বায় থাকে 7 মিটার আর ওজন হয় প্রায় 2500 কেজি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা পূর্ণবয়স্ক নীল তিমি প্রায় 30 মিটার লম্বা হয় এবং এদের ওজন প্রায় 1.5 লক্ষ কেজি হয়। আর এরা কি খায়? এরা প্রায় 3 থেকে 4 হাজার কেজি ছোট চিংড়ি জাতীয় মাছ বা জলের ছোট প্রাণী krill এদের কিন্তু খাদ্য। তাহলে নীল তিমি বললে তোমাকে পুরো এতগুলো কথা লিখতে হবে। কারণ টিকা বলেছে, তার মানে নীল তিমি সম্পর্কে তুমি যা জানো সেগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট যে কোয়েশ্চেনটা এখান থেকে পড়বে সেটা হচ্ছে, কোন তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে? নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। দেখো, এই যে তিমি মানে তিমিরা এরা নিজেদের মধ্যে বিভিন্ন শব্দের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। তার মধ্যে এক ধরনের তিমি আছে যার নাম হচ্ছে হাম্পব্যাক। এই হাম্পব্যাক তিমি এরা নিজেদের মধ্যে যখন যে আওয়াজটা করে যোগাযোগ রক্ষা করে সেটা শুনলে মনে হয় সুরেলা গান, মধুর সুরে যেরকম গান হয় সেরকম সুরেলা গানের সাহায্যে এরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। তাহলে এই তিমিদের কোন প্রজাতির তিমি বা কোন তিমি? এর নাম হচ্ছে হাম্পব্যাক। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, নীল তিমি কেমন আওয়াজ করে? এদের আওয়াজ কিসের সমান? যেভাবেই হোক কোয়েশ্চেনটা আসতে পারে। সেটা হচ্ছে, নীল তিমির আওয়াজ পুরো জেট ইঞ্জিনের আওয়াজের চেয়েও জোরালো। মানে বুঝতে পারছো কত জোরে এরা শব্দ করে। তো নীল তিমির আওয়াজ তাহলে কেমন? না, এরা জেট ইঞ্জিনের চেয়েও জোরে আওয়াজ করে। এরা যেমন সুরেলা সুরের মাধ্যমে করে, তেমনি এদের আওয়াজটা বিশাল বিকট আওয়াজ। তো দেখো, তিমি থেকে আমরা তাহলে এই মোটামুটি 10টা কোয়েশ্চেন করলেই কিন্তু তোমাদের নেক্সট সামনের এক্সামের জন্য তোমরা রেডি হয়ে যাবে। এবার এই ধরনের কোয়েশ্চেন থেকে আরও কিছু কোয়েশ্চেন হতে পারে, কিন্তু এই কটা রেডি করলেই আশা করি বাকি কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে। তো আমি আজকে 3টে প্রাণী নিয়ে তোমাদের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, অবশ্যই অ্যান্সার সহ। সেটা হচ্ছে শিম্পাঞ্জি, মশা এবং তিমি। তো তোমাদের এখন কাজ হচ্ছে এই কোয়েশ্চেনগুলো প্রত্যেকে খাতায় অবশ্যই করে লিখবে এবং খাতায় প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার সহ আমাকে ইনবক্সে সেন্ড করবে।